ভাইরোলজিতে চলে যাব। হ্যাঁ, আজকে একটা লেকচার লাগবে কোভিড-19 এই ডিজিজটা পড়াতে। তো দেখো তোমরা, এটা ইমার্জিং ভাইরাল ডিজিজ, এটার মধ্যে কিন্তু আমাদের আজকে কিন্তু কোভিড-19 এই ডিজিজটা পড়তেছে। ইমার্জিং ভাইরাল ডিজিজের মধ্যে আমরা আজকে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, ডেফিনেশন, হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস? এটা একটা জিজ্ঞেস করতে পারতো তোমাদের, কিন্তু কিছু একটা কোশ্চেন আছে ভাইরোলজিতে, ইমার্জিং ভাইরাস, গিভ মি ডেফিনেশন এন্ড গিভ সাম এক্সাম্পল। এই কোশ্চেনটা কিন্তু দেয়, ইনভ্যারিয়েবলি দেয় তোমাদের এটা। তো এটা লেখো তোমরা, ইমার্জিং ভাইরাস আর দোজ ভাইরাস which causes disease not occurred before. Student, please, anyone show your face. এরপরে দেখা যাবে আমিও আমার ফেস দেখানো বন্ধ করেছি, তখন কিন্তু আরো বিরক্ত লাগবে, কিন্তু মনে হবে যে কেউ কাউকে দেখতেছি না, শুধু এমনি কথা বলে যাচ্ছি আমি। আচ্ছা, ইমার্জিং ভাইরাস are those virus which causes disease not occurred before. মানে এটা এমন কিছু ভাইরাস বোঝাচ্ছে যেটা ডিজিজ তৈরি করবে, কিন্তু ওই ডিজিজ কখনো আগে দেখা যায় নাই, ওয়ার্ল্ডে কোথাও আগে কিন্তু দেখা যায় নাই। হ্যাঁ, এটা একদম টোটালি নতুন এই ডিজিজটা হচ্ছে। তো নতুন একটা ডিজিজ হতে হলে তোমার ভাইরাসটাও নতুন হতে হবে, অথবা ভাইরাসের কোনো স্ট্রেইন অথবা কোনো স্পেসিস সেটাও কিন্তু নতুন হবে, কিন্তু পুরাতন আগের স্পেসিস দিয়ে কিন্তু হবে না। কথা বুঝছো? তাহলে these are those virus which causes disease not occurred before. ব্রেকেটে লিখো by new species or new strain of virus. ব্রেকেট লিখো, ব্রেকেটের মধ্যে by new strain of virus. আচ্ছা, তোমরা কি কথাটার মিনিং বুঝতেছো আমি যেটা বললাম? Yes, ma'am. আচ্ছা, যেমন ধরো এখন আমাদের যেহেতু তোমরা কোভিড-19 পড়তে চেয়েছো, ওইটা দিয়ে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি। তো নোভেল করোনা ভাইরাস, এটা হলো জেনাস করোনার মধ্যে, গ্রুপের মধ্যে পড়ে। হ্যাঁ, ইউজুয়ালি করোনা ভাইরাস ইজ এ কমন কজ অফ কোল্ড। কোল্ড একটা হয় আমাদের, কোল্ডের একটা কমন কজের মধ্যে হচ্ছে করোনা ভাইরাস। ওকে, তো দেখা গেছে যে করোনা ভাইরাসেরই একটা স্ট্রেইন 2002-তে হয়েছে, যেটা সার্চ করোনা ভাইরাস 1 বলে, সেটা দিয়ে সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়েছে। এরপরে দেখা গেছে তোমার 2012-তে মার্স করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসেরই অ্যানাদার আরেকটা স্ট্রেন দিয়ে নতুন, সেটাও একটা অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, সেটাকে বলা হয় মার্স, মানে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, মানে আরব দেশের হয়, সৌদি আরবে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল 2012-তে। আর বর্তমানে যেটা 2019-এ যেই তোমার এপিক্যাল নিউমোনিয়া দেখা দেয়, সেটা কিন্তু নোবেল করোনা ভাইরাস নাম করা হয়। প্রথমে নোবেল মানে হচ্ছে নিউ স্ট্রেন, পরে যখন এটার জেনেটিক সিকোয়েন্স দেখা হয়, দেখা হতে গিয়ে দেখা যাচ্ছে যে সার্চ করোনা ভাইরাস 1, যেটা 2002-এ হয়েছিল, সার্চ করোনা ভাইরাস 1 যে স্ট্রেনটা, সেই স্ট্রেনের সাথে সিমিলারিটি আছে। আমার কথা বুঝতে পারছো? এই জন্য এটার বর্তমান নাম হলো সার্চ করোনা ভাইরাস 2। দেখো নিচে কিন্তু আমি কতগুলা এক্সাম্পল লিখেছি যে ইমার্জিং ভাইরাস হলো these are the virus which causes disease তৈরি করবে and disease not occurred before, আগে কখনো এই ডিজিজটা হয় নাই, এবং এই ভাইরাসটা হবে বাই নিউ স্ট্রেন দিয়ে কিন্তু হবে। আগে কিন্তু এই স্ট্রেনটা কখনো ছিল না, একটা নতুন ডিজিজ হতে হলে নিউ স্ট্রেন দরকার লাগে, কিন্তু বুঝতে পারছো? সেই জন্য ব্র্যাকেট লিখলাম বাই নিউ স্ট্রেন। এখন এক্সাম্পলের মধ্যে তোমরা দেখো, লক্ষ্য করো জাস্ট এক্সাম্পল গুলা তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু কিছু এক্সাম্পল দিবে যে give some example of emerging virus.
ইমার্জিং ভাইরাস দিবে, সাথে দিতে পারো উইথ ডিজিজ। তো প্রথমে एग्जांपल দেখো, সার্চ করোনা ভাইরাস 1, যেটা 2 নম্বরে যেটা লেখা, এটা কত সালে হয়? 2002 তে চীনে হয়। কি ডিজিজ হয়? সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। সাথে লিখে রাখো সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ডানে লেখা আছে ভাইরাসের নেই, মিডলে হলো আমাদের সালটা, আর ডিজিজের নামটা পাশে লিখে রাখবে। সার্চ করোনা ভাইরাস 1, এটা হলো তোমার 2002 তে, ডিজিজ হচ্ছে সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটাকে আমরা সংক্ষেপে বলি সার্চ। এই যে SARS, সার্চ হলো সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা হচ্ছে লাংসের ইনফেকশন হয়, লাংসের দিয়ে ইনভলভ হওয়ার কারণে তোমাদের ব্রেথলেসনেস, ডিসনিয়া ডেভেলপ করে, এই জন্য এটা হলো সার্চ। তো এটা হলো করোনা ভাইরাসের একটা স্ট্রেন। তারপর দেখা গেল, দেখো মার্স, MERS, মার্স মানে হলো মিডল ইস্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মিডল ইস্ট। এটাও একটা করোনা ভাইরাসের একটা স্ট্রেন, যেটা দিয়ে তোমার ডিজিজ হচ্ছে 2012 তে। এটা হচ্ছে তোমার কোথায়? সৌদি আরব। মিডল ইস্ট মানে সৌদি আরবে, সেই জন্য এটাকে বলা হয় মিডল ইস্ট নামকরণ করা হয়। এটাও কিন্তু সেম অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমই কিন্তু হয়েছে, বাট এটা হলো অ্যানাদার আরেকটা স্ট্রেন, করোনা ভাইরাসের অ্যানাদার একটা স্ট্রেন দিয়ে হয়। হ্যাঁ, থার্ড যে স্ট্রেনটা হলো 2019। দেখো আমি নেক্সট স্লাইডে এটা লিখেছি যে তোমাদের এই রেড মার্কিংটা লক্ষ্য করো, 2019। হ্যাঁ, ব্রেকেটে দেখো লিখেছি 2019 নোবেল করোনা ভাইরাস। নোবেল মিন্স NOVEL, নোবেল মিন্স নিউ স্ট্রেন। যখন এটা দেখা দেয় ডিজিজটা, তারা বুঝতে পেরেছে এটা করোনা ভাইরাস দিয়ে হয়েছে, একটা নতুন স্ট্রেন দিয়ে হয়েছে, নামকরণ শুরুতে করে নাই, এটার নাম দিয়েছে নোবেল। নোবেল মিন্স নিউ স্ট্রেন, নতুন একটা স্ট্রেন দিয়ে হয়েছে। কোন ভাইরাসটা? কোভিড মানে করোনা ভাইরাস দিয়ে হয়েছে, সেই জন্য নাম হলো করোনা ভাইরাস, নোবেল করোনা ভাইরাস। এবং সাথে 2019 যেহেতু হয়েছে, নামকরণ হচ্ছে 2019 নোবেল করোনা ভাইরাস। দেন এটাকে যখন আরো তোমার জেনেটিক সিকোয়েন্স দেখা হলো, এটার নাম দেওয়া হলো সার্চ করোনা ভাইরাস 2, কারণ এই করোনা ভাইরাস 2 হ্যাজ অ্যান্টিজেনিক সিমিলারিটি উইথ সার্চ করোনা ভাইরাস 1 এর সাথে অ্যান্টিজেনিক সিমিলারিটি আছে, যে কারণে এটাকে 2 স্ট্রেন নাম দেওয়া আছে, সেকেন্ড স্ট্রেন। কথা বুঝছো? মার্সের সাথে মিল নাই, আছে কার সাথে? সার্চের সাথে। এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে আমি যেটা তোমাদের কাছে এক্সপ্লেন করলাম? তোমাদের কি মনে আছে আমরা যে বলি ডায়রিয়ার পজিটিভ স্পেসিস অফ ইকোলাই, ইকোলাই তোমরা 5টা স্পেসিস লেখো না? অ্যাজ এ হোল ইকোলাই ডায়রিয়া করে জেনাস। হ্যাঁ, ইকোলার মধ্যে কিন্তু 5টা স্পেসিস লিখছো, কিন্তু ইকোলাই অ্যাগ্রিগেটিভ, ইকোলাই টক্সিজেনিক, ইকোলাই হেমোরেজিক, ইকোলাই প্যাথোজেনিক, এই ধরনের টার্মগুলো লিখেছো না? ডিফারেন্ট স্ট্রেন কজেস অলসো ইকোলাই। ভাইরাসের মধ্যেও কিন্তু সেম, জেনাস হলো আমার করোনা ভাইরাস, কিন্তু ডিফারেন্ট স্ট্রেন তোমাকে ডিজিজ তৈরি করতেছে। তাহলে প্রিভিয়াস স্লাইডে চলে যায়। আমি এটা দিয়ে বোঝাচ্ছি, ইমার্জিং বোঝাতে গিয়ে এই জিনিসগুলো আমাকে বলতে হচ্ছে। যখন তোমার 2002 তে হয়েছে সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, দ্যাট ইজ ইমার্জিং ডিজিজ। 2012 এ হয়েছে মার্চ করোনা ভাইরাস, সেটাও একটা ইমার্জিং ভাইরাল ডিজিজ। এখন 2019 যেটা হলো caused by SARS coronavirus 2, that also causes acute respiratory distress syndrome. এটা পাশে লিখে রাখো, acute respiratory distress syndrome. It is also emerging viral disease, কারণ এটা সম্পূর্ণ একটা নিউ স্ট্রেন দিয়ে হয়েছে which causes disease. আচ্ছা, নিচে কিন্তু আরো কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো প্লিজ রাইট। নাম্বার 4 লেখা আছে ইবোলা। ইবোলা
in 1977 causes hemorrhagic fever পাশে লিখে রাখো hemorrhagic fever এটা হইছে সোমালিয়ায় কিন্তু হ্যাঁ তাহলে আফ্রিকার একটা কান্ট্রিতে পুরো হেমোরেজিক ডিজিজ তোমার হেমোপটাইসিস হেমাটামেসিস এই জিনিসগুলো দিছে ফিভার উইথ হেমোরেজিক ফিভার এজন্য বলা হয়েছে হেমোরেজিক ফিভার তারপর দেখো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা পোল্ট্রি ফার্ম বার্ডের থেকে হচ্ছে চিকেন অথবা বার্ড যে ইনফ্লুয়েঞ্জাটা স্প্রেড করে স্প্রেনটা আমি সাথে নাম লিখে রেখেছি H5N1 which causes disease influenza in 1997 হ্যাঁ হংকং এর সাইডে কিন্তু এটা হয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেন সোয়াইন ইনফ্লুয়েঞ্জা H1N1 which causes disease 2009 এ কিন্তু একটা তোমার পুরো প্যান্ডেমিক না এপিডেমিকের মতো হয় সোয়াইন এরিয়াতে হ্যাঁ মেক্সিকো ব্রাজিল ওইসব সাইড গুলাতে এটা হয় সোয়াইন এরিয়াতে আচ্ছা নেক্সট নিপা ভাইরাস which causes encephalitis লিখে রাখো which causes encephalitis এটা কততে হয় in 1997 in মালয়েশিয়াতে কিন্তু আউটব্রেকটা প্রথম হয় তারপর এটা বাংলাদেশেও কিন্তু আউটব্রেক হয় হ্যাঁ নিপা ভাইরাস which causes encephalitis that means ব্রেনের একটা ইনফেকশন হয় হ্যাঁ which causes disease in 1997 আউটব্রেক কোথায় হয় নিপা in which area Nipah causes outbreak? Do you tell me? Students, do you hear me? Do you hear me? Yes, ma'am. তাহলে বলো নিপা কোথায় আউটব্রেক হয় আমি কথার মধ্যে কিন্তু বলে ফেলছি নিপা ভাইরাস কজেস এনকেফালাইটিস লিখো কখন হয় 1997 কোথায় হচ্ছে মালয়েশিয়ায় কিন্তু প্রথম আউটব্রেকটা হয় মালয়েশিয়া থেকে এরপর বাংলাদেশেও কিন্তু এটা স্প্রেড হয় ওকে চিকনগুনিয়া the same fever আর arthritis common feature হয় fever and arthritis হ্যাঁ এটা প্রথম আউটব্রেক হয় 2004 দেন 2013 থেকে 15-16 এ কিন্তু আমাদের কান্ট্রিতে কিন্তু আউটব্রেক হয় চিকনগুনিয়া 2004 ও একবার হয়েছে 2015-16 এশিয়ার বেশ কতগুলো কান্ট্রিতে চিকনগুনিয়া দেন জিকা ভাইরাস এটা একটা হেমোরেজিক ফিভার জিকা এটা 2016 এ আউটব্রেক 2016 তাহলে তোমাদের একটা ডেফিনেশন দিবে বলবে যে হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস গিভ সাম এক্সাম্পল অফ ইমার্জিং ভাইরাস অনেকগুলা কিন্তু তোমাদের আমি নাম দিয়েছি মিনিমাম 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 9টা করোনা ভাইরাস রিলেটেডই কিন্তু 3টা দেওয়া হয়েছে সো 3টার তোমরা কিন্তু নেমটা সুন্দর করে লিখবে সার্চ করোনা ভাইরাস 1 সার্চ করোনা ভাইরাস 2 মার্চ করোনা ভাইরাস ইবোলা আর ইনফ্লুয়েঞ্জার কিন্তু দুইটা আউটব্রেক হয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনটা মনে রাখো H5N1 সোয়াইন ইনফ্লুয়েঞ্জা যেটাকে বলা হয় নোবেল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সোয়াইন ইনফ্লুয়েঞ্জাকে বলা হয় নোবেল দ্যাট মিন্স নিউ স্ট্রেন ইনফ্লুয়েঞ্জা তখন নিউ স্ট্রেন এটা ভাবা হয়েছিল সেই জন্য বলা হয় এটাকে নোবেল ইনফ্লুয়েঞ্জা বলা হতো H1N1 strain দিয়ে হয় 2009 নিপা ভাইরাস which also causes encephalitis এটা আমি বলছি আউটব্রেক হয় কোথায় মালয়েশিয়ায় বাংলাদেশেও কিন্তু এটা দেখা যাচ্ছে দেন চিকনগুনিয়া সিম্পটম থাকে ফিভার এন্ড আর্থ্রাইটিস মানে joint pain and joint swelling পুরা joint swelling severe pain in the joint চিকনগুনিয়াতে হয় the outbreak লাস্ট আউটব্রেক কিন্তু 15-16 ইন আমাদের কান্ট্রিতেও কিন্তু এটা দেখা যাচ্ছে এশিয়ার বেশ কয়েকটা কান্ট্রি জিকা ভাইরাস which causes
হেমোরেজিক ফিভার, এটা আউটব্রেক হয় 15 and 16-এ। তাহলে টোটাল আমি কিন্তু অনেকগুলো ভাইরাসের নাম দেখা। নাও আমাদের মেইন টপিকস, তোমরা যেটা পড়তে চেয়েছো সেটা দিয়ে আজকের আমাদের প্রেজেন্টেশন। তো করোনা ভাইরাস, এটা ফ্যামিলি অ্যান্ড জেনাস দুইটাই কিন্তু করোনা। হ্যাঁ, ওকে। ডিজিজ, করোনা ভাইরাস দিয়ে কি কি ডিজিজ হতে পারে? ডিজিজ হলো তোমার, ইট ইজ এ কমন কজ অফ কোল্ড। কমন কোল্ডের একটা কারণ কিন্তু করোনা ভাইরাস। আদার ভাইরাস অলসো কজেস কমন কোল্ড সাচ এস ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস। ওকে, কখনো যদি জিজ্ঞেস করে টেল মি সাম পজিটিভ ভাইরাল পজিটিভ এজেন্ট অফ কমন কোল্ড, তাহলে সে রাইনোভাইরাস নাম্বার 1, নাম্বার 2 করোনা ভাইরাস, নাম্বার 3 কোনটা হতে পারে? Number 3, influenza. Okay. Number 4, adenovirus. এগুলো কিন্তু কমন কোল্ড। এইসব কমন কোল্ড হয় এই ভাইরাস গুলা দিয়ে হয়। এখন আসো করোনা ভাইরাস দিয়ে আমাদের যে ডিজিজ গুলা কিন্তু আমি অলরেডি বলেছি। সার্চ করোনা ভাইরাস 1, এটা আউটব্রেক হয় 2002-তে চায়নাতে, which causes severe acute respiratory distress syndrome. Then March coronavirus that causes outbreak in Saudi Arabia, কততে? In 2012 causes March, মানে Middle East respiratory distress syndrome. আর থার্ড যেটা আমাদের রেড মার্কিং, এই নোবেল করোনা ভাইরাস 2019 যে ডিজিজটা করে, ডিজিজটার নাম হলো কোভিড-19। কোভিড-19 is it virus not is it disease? বলো তো, tell me. It is disease. হ্যাঁ, তাহলে ভাইরাসের নেম হবে সার্চ করোনা ভাইরাস 2, স্ট্রেনটা 2। হ্যাঁ, আর এটা ডিজিজ করছে কত সালে? 2019। ডিজিজের নেম হলো কোভিড-19। হ্যাঁ, ডিজিজের নেম। আর এটা ইনিশিয়ালি নাম ছিল 2019 নোবেল করোনা ভাইরাস, শুরুর দিকের নাম ছিল। আচ্ছা, এরপর দেখো নিচে কিন্তু আমি একটা ফ্লোচার্ট দিয়েছি। এই ঘটনাটা একটু দেখি আমরা ফ্লোচার্টটা। ডিসেম্বর 19, চায়না উহান। এই ডিসেম্বরের 19 তারিখে দেখা গেছে চায়নার উহানে একটা হসপিটালে দেখা গিয়েছে যে সাডেনলি তোমার এটিপিক্যাল নিউমোনিয়া হিসেবে কিছু কেস প্রেজেন্ট করতেছে। কথা বুঝছো? কিছু ডাক্তার এটা ডায়াগনোসিস করলো এটিপিক্যাল নিউমোনিয়া। এটিপিক্যাল নিউমোনিয়া আমি তোমাকে আমার মনে হয় লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম। এটিপিক্যাল নিউমোনিয়া দ্যাট মিন্স প্রেজেন্ট উইথ ফিভার, ড্রাই কাফ that means non-productive cough, হ্যাঁ, সাথে প্লাস রেসপিরেটরি ডিস্ট্রেস, নো স্পুটাম প্রোডাকশন। কথা বুঝছো? এটাকে বলা হয় এটিপিক্যাল। এন্ড এক্সরে যদি করো দেয়ার ইজ নো কনসোলিডেশন ফিচার, কোনো কনসোলিডেশন ফিচার থাকবে না। সো ডাক্তারটা দেখলো যে এমন কিছু কেস, সাডেনলি কিছু কেস তোমার হসপিটালে অ্যাডমিট হলো, এটাকে তারা নাম দিল এটিপিক্যাল নিউমোনিয়া। যখনই এমন সাডেনলি 2-3টা ক্লাস্টার অফ পেশেন্ট তোমার মানে দেখা দেয়, তখন কিন্তু ডাক্তারদের মনে একটু সন্দেহ থাকে, কি ব্যাপার, 1-2টা কেস হলে কথা হলো, প্রায় 19-20টা 15 থেকে মানে 10টার উপরে হয়তো কেস সম্ভবত তখন সাডেনলি দেখা দিচ্ছে যে এটিপিক্যাল নিউমোনিয়া নিয়ে পেশেন্টরা অ্যাডমিট করছে। এটা হচ্ছে ঘটনা হচ্ছে ডিসেম্বর 19। হ্যাঁ, তারপরে উহানের তারা বেশ কিছু রিসার্চ করে দেখতেছে কি ব্যাপার, এতগুলো পেশেন্ট কেন ইনফেক্টেড হলো এট এ টাইম। ভাইরাল কজ ওদের মাথায় থাকতেই পারে, আউটব্রেক কিন্তু হয়, কিন্তু ভাইরাল কজ দিয়ে কিন্তু এটিপিক্যাল নিউমোনিয়ার মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাস। তো দেখা গেল যে এই পেশেন্টের একটা কমন হিস্ট্রি তাদের আছে, একটা কমন হিস্ট্রি তাদের। তখন তারা ডাক্তাররা বিভিন্ন হিস্ট্রি নিয়ে থাকে, কিন্তু পাস্ট হিস্ট্রি সবকিছু, তোমার ফুড হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, এরপরে ট্রাভেলিং হিস্ট্রি, এগুলা কিন্তু নিয়ে থাকে। কমন হিস্ট্রি তাদের একটা ছিল যে ওখানে
একটা শপিং সেন্টারে তারা কিন্তু প্রত্যেকেরই ট্রাভেলিং হিস্ট্রি আছে, যেখানে দেখা গেছে যে তাদের কন্ট্যাক্ট হিস্ট্রি আছে উইথ ব্যাট অর স্নেক। ব্যাট কিন্তু মেইনলি ওই যে বললাম, যে মার্কেটের কথা বললাম, মার্কেটটাতে তাদের ট্রাভেলিং হিস্ট্রি আছে প্রত্যেকেরই, এবং সাথে ব্যাটের কন্ট্যাক্টেরও হিস্ট্রি আছে। দেন জানুয়ারি 1-এ যখন তারা কনফার্ম করলো যে ওই মার্কেট থেকে এই ভাইরাসটা স্প্রেড করতেছে, পসিবলি স্প্রেড করতেছে, জানুয়ারি 1-এ ওই মার্কেটটাকে তারা বন্ধ করে দেয়, জাস্ট ক্লোজ করে দেয়, টোটালি ওই মার্কেটটা একদম সিল করে দেয়, কোনো বাজারে কিছুই বিক্রি করে। তোমরা নিশ্চয় একটা ছবি ভিডিও দেখছো কি চায়নার ওই মার্কেটটা, যেখানে তোমার ব্যাট, স্নেকস, এরপরে তোমার ডগস, এগুলো সব বিক্রি করতেছে। এরকম একটা পিকচার কিন্তু খুব ভাইরাল হয়েছে, কিন্তু একদম সাপ গুলা, আমি তো দেখে খুবই ভয় পেয়ে গেছি যে সাপও ওইভাবে বিক্রি হয়। কথা বুঝছো তো? ব্যাটের কি সুন্দর করে ডিজাইন করে ডেকোরেশন করে তারা কিন্তু মার্কেটে বিক্রি করে, ওই মার্কেটটাকে তারা একদম ক্লোজ করে দেয়। দেন দেখো জানুয়ারি 1-এর পরে কিন্তু চায়নার উহান থেকে বিভিন্ন জায়গায় স্প্রেড হয়, তারপরে ওয়ার্ল্ডের কান্ট্রিতে তোমার স্প্রেড হচ্ছে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে ইটালিতে কিন্তু ফার্স্ট স্প্রেড হয়। ফেব্রুয়ারি ইরান অ্যান্ড ইটালি, ফেব্রুয়ারিতে কিন্তু ইরান অ্যান্ড ইটালি, ইটালি থেকে তারপর ইউরোপ থেকে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এটা স্প্রেড হচ্ছে। দেন WHO তোমার এটাকে প্যান্ডেমিক ঘোষণা করেছে মার্চে 11 মানে তাহলে 11th মার্চে কিন্তু বলা হয়েছে WHO থেকে, দিস ইজ এ প্যান্ডেমিক সিচুয়েশন, উই নিড আর্জেন্ট হেলথ কনসার্ন। কথা বুঝতে পেরেছো? ঘটনাটা কত সুন্দর। ডিসেম্বরে 19 থেকে ফেব্রুয়ারিতে হলো তোমার ইরান অ্যান্ড ইউরোপ কান্ট্রি, দেন তোমার আমেরিকা অ্যান্ড লটস অফ কান্ট্রিতে স্প্রেড করে, তারপরে তোমার WHO এটা তোমার দিচ্ছে যে মার্চের 11তে দিস ইজ এ প্যান্ডেমিক সিচুয়েশন। আচ্ছা, নেক্সট স্লাইড। হ্যাঁ, ঘটনাটা মনে হয়েছে তোমাদের? আমি কিন্তু জানুয়ারির দিকে তোমাদের সাথে মাঝে মধ্যে মনে হয় এই ভাইরাসটা নিয়ে একটু কথা বলতাম। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারিতে। আচ্ছা, ওকে, এখন আসো আমাদের মেইন ভাইরাস। ডিজিজ হলো COVID-19, পজিটিভ এজেন্ট সার্স করোনা ভাইরাস 2। হ্যাঁ, সার্স করোনা ভাইরাস 2 পজিটিভ এজেন্ট। আচ্ছা, করোনা মিন্স ক্রাউন লাইক অ্যাপিয়ারেন্স। এটা করোনা মিন্স হচ্ছে ক্রাউন লাইক অ্যাপিয়ারেন্স। দ্যাট মিন্স, ছবিটা দেখি, পিকচার, দিস ইজ এ পিকচার অফ করোনা ভাইরাস। হ্যাঁ, আমরা যে কোনো জিনিস পিকচার বলছি, এটা একটা ভাইরাস। এই ভাইরাসের আউটার এনভেলাপ থেকে there is some spike arises. This is some spike protein, glycoprotein arises. Looks like crown. Crown means is a মুকুট কিন্তু, হ্যাঁ, যে মুকুটের সাথে এটাকে কম্পেয়ার করা হচ্ছে। যেমন ধরো সূর্যের সাথেও এটা কম্পেয়ার করা হচ্ছে। সূর্য যখন রে তার দিচ্ছে, আলো বের হয় না, সূর্য থেকে সানলাইট বের হচ্ছে, সেরকম জাস্ট লাইক একটা পিকচার সূর্যের সাথেও কম্পেয়ার করতে পারো, অথবা ক্রাউন লাইক স্ট্রাকচার, মানে এখানে কিছু মুকুটের সাথেও কম্পেয়ার। হেডে আমরা অনেকে মেয়েরা কিন্তু মুকুট পরি, হ্যাঁ, তো ওই টাইপের মুকুটের সাথে কম্পেয়ার করা যায়। বিকজ সাম স্পাইক প্রোটিন অ্যারাইজেস ফ্রম দেয়ার সারফেস। দেখতে সান থেকে তোমার কিছু রে বের হচ্ছে, এটা মনে হতে পারে, অথবা ক্রাউন লাইক একটা স্ট্রাকচার। করোনা মিন্স দ্যাট। আচ্ছা, আরেকটা জিনিস, ছবি দেখো, ছবি দেখে আমাকে বলো এটা জিনোমটা কি হতে পারে করোনা? হ্যাঁ, আরএনএ ভাইরাস। তো লিখো এটা সিঙ্গেল নাকি ডাবল স্ট্রেন, দেখে বলো তো, আমাকে দেখে বলো তোমরা, এটা কি সিঙ্গেল স্ট্রেন না ডাবল স্ট্রেন? ম্যাম সিঙ্গেল স্ট্রেন। হ্যাঁ, লিখে রাখো তাহলে, সিঙ্গেল স্ট্রেন আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্রেন আরএনএ ভাইরাস। করোনা গ্রুপটাই হচ্ছে আরএনএ, তার মধ্যে লিখতে হবে সিঙ্গেল নাকি ডাবল। সো দিস ইজ সিঙ্গেল স্ট্রেন। এটা একটা যেহেতু ইম্পর্টেন্ট ভাইরাস, মনে রাখতাম।
এরপরে লেখো নেক্সট it is covered by envelope or not envelope বলো তো envelope কি আছে? Yes, ma'am. Envelope present. First covered by capsid covered by inner যেটা এটা হলো capsid innerটা হ্যাঁ then outer layer is covered by envelope এই যে outer এটা হলো envelope layer আমি তোমাকে বলেছিলাম the virus which is transmitted by inhalation route যারা inhalation route transmit হবে they have envelope. they have envelope so এটা কিন্তু মনে রাখবে যে পরীক্ষার সময় দিতে পারে করোনা ভাইরাস is the envelope virus yes or no yes হ্যাঁ তাহলে লিখো enveloped virus ওকে এরপরে লিখো they have spike glycoprotein এই যে দেখো spike yellow কালারের কিছু প্রোটিন থাকে these are spike glycoprotein spike glycoprotein has antigenicity কথা বুঝছো এই spike প্রোটিনের সাহায্যে they adhere to the host surface spike protein এটাই লিখে রাখো এই জিনিসটা দেখো আমি কিন্তু অলরেডি বলছি জিনোম সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ they are enveloped virus structure এর মধ্যে নিলাম spike like glycoproteins which helps to adhere with host cell এর সাথে adhere করতে সাহায্য করবে এই spike like glycoproteinটা আর নিচে একটা ইম্পর্টেন্ট লাইন ইনফরমেশন দিয়েছি দেখো antigenic variation of glycoprotein arises SARS coronavirus 2 আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছি SARS coronavirus 1 মার্চ coronavirus এরপর SARS coronavirus 2 এই যে ডিফারেন্ট অ্যান্টিজেনিসিটি ডিফারেন্ট স্ট্রেন কেন হচ্ছে এই কথাটা লিখো স্টার মার্ক due to antigenic variation of glycoprotein হচ্ছে কি দিয়ে তৈরি বলো তো গ্লাইকোপ্রোটিন আমাকে এখন বলো নামই বলেছে glycoprotein spike গুলা glycoprotein দিয়ে তৈরি কি দিয়ে তৈরি glycoprotein what do you mean by glycoprotein Glycogen or protein? Glycogen is glucose plus কি বলছেন adhere to the host cell receptor এখন হোস্ট সেল কে কখন হিউম্যান কোন অংশের সাথে বাইন্ড করবে এটা আমি এরপরে নেক্সট স্লাইডে বলবো হ্যাঁ এখন আমাকে বলো গ্লাইকোপ্রোটিন আমি কিন্তু নামই বলে দিছি গ্লাইকোপ্রোটিন মানে কি দিয়ে তৈরি মেইনলি কি গ্লুকোজ প্লাস প্রোটিন অ্যান্টিজেনিক ভেরিয়েশন কার হয় গ্লুকোজের হয় না প্রোটিনের হয় অ্যামাইনো অ্যাসিডের হয় বলো তো অ্যামাইনো অ্যাসিডের হয় হ্যাঁ অ্যামাইনো অ্যাসিড প্রোটিন মানে কি consist of amino acid mainly তো amino acid ultimate কিন্তু তার বেস কিন্তু amino acid so amino acid sequence এ যদি antigenic variation হয় it produces new strain which produces SARS coronavirus 2 এই কথাটা লিখে রাখো একদম সুন্দর করে antigenic variation of glycoprotein ভিতরে ব্র্যাকেটে লিখো mutation of amino acid amino acid যদি mutation হয় changing হয় it gives arises of antigenic variation which causes বা produces new strain of virus that means new strain বলতে বোঝালাম SARS coronavirus 2 এই যে তোমাদের মাথায় আসবে করোনা ভাইরাস 1 ছিল এখন করোনা ভাইরাস 2 টা কিভাবে আসলো তাহলে ওই যে তোমার অ্যামাইনো অ্যাসিডের মিউটেশন হলো মিউটেশন হয়ে নতুন একটা স্ট্রেন একটা আবির্ভাব আচ্ছা এখানে দেখো আমি রিজার্ভিয়ার কিন্তু একটা পয়েন্ট লিখছি খেয়াল করছো তোমরা লুক এট রিজার্ভিয়ার এনিম্যাল রিজার্ভিয়ার কিন্তু আছে ব্যাট এন্ড ক্যামেল ব্যাট ফর সার্চ ভাইরাস COVID-19 এন্ড সার্চ সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিসঅর্ডার আর ক্যামেল ফর মার্স এটা মিডল লিস্টে হচ্ছে মিডল ইস্টে বলা হয়েছে যে ক্যামেল মানে উটের যে দুধটা যে তারা ইনজেস্ট করতো এই দুধের থেকে এটা ট্রান্সমিট হয়েছে ভাইরাস বুঝতে পেরেছো ক্যামেল থেকে ট্রান্সমিট হয়েছে মার্চ
মিডল ইস্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা হলো, আর ব্যাট থেকে হলো আমাদের যেই ভাইরাসটা যেটা তোমার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম করছে সেটা হলো ব্যাট, হলো রিজার্ভ ব্যাট। আচ্ছা, পাশের ছবিটা একটু দেখো, আর একটু ক্লিয়ার করে দেই। সেম অ্যানাদার আরেকটা পিকচার দেখালাম, হ্যাঁ, from inner to outside দেখো, this is single stranded RNA covered by capsid, nucleocapsid। এই যে ইনারে যেটা লেয়ার থাকে, this is nucleocapsid, হ্যাঁ। আচ্ছা, then outer layer, there is outer layer which is called envelope। এই যে পাশে দেখো envelope কিন্তু এই outer এই মোটা লেয়ারটা। then there is some spike protein, অরেঞ্জ কালারের কিছু আছে, চকলেট কালার, স্পাইক প্রোটিন অফ গ্লাইকোপ্রোটিন। তাহলে আমাদের মেইন মিউটেশনটা হচ্ছে এই স্পাইক প্রোটিন, এবং এদের কাজ কি? ইট হেল্পস টু অ্যাডহার টু দ্য ভাইরাস, টু দ্য কার সাথে? হোস্ট সেলের সাথে ভাইরাসকে অ্যাডহার করতে সাহায্য করে। যে কোনো জিনিসের কিন্তু অ্যাটাচমেন্টে কিন্তু কিছু হ্যান্ড দরকার। দিস স্পাইক প্রোটিন অ্যাক্টস অ্যাজ এ হ্যান্ড। হ্যান্ড মানে বুঝতে পারো তো, গ্রিপ করতে, টাচ করতে সাহায্য করে। ওকে, নাও ট্রান্সমিশন। Transmission is very important. Person to person transmission occurs via, খুব rapid লিখে ফেলো। Number 1, respiratory droplets. Respiratory droplets during coughing, sneezing, laughing, speaking. ব্র্যাকেটে লিখো droplets। এই যে droplets আর সাবস্টেন্স, এটা কিন্তু একটা সাবস্টেন্স, বুঝছো কনা, যেটা কি বের হচ্ছে, এক্সপেল হয়, এটা এই কথাটাই লিখলাম। droplets are transmitted during coughing, sneezing, কাশের সাথে, হাঁচির সাথে, তুমি যখন হাসবে, কথা বলবে, তোমার থেকে এটা এক্সপেলড হবে কিন্তু, হ্যাঁ, এটাই লিখছি। droplets are substance which dropped হয়, cannot drop, এটা কিন্তু এয়ারে সাসপেন্ড করে না, which dropped on the surface within 6 feet, within 6 feet, 6 ফিটের মধ্যে তোমার আশপাশে যে সারফেস থাকবে, এই সারফেসে সে এটা ড্রপ করবে। few hours হয়তো তোমার এটা তোমার এয়ারে সাসপেন্ড করে, বাট দেন এটা কিন্তু সারফেসে কিন্তু এটা ড্রপড হয়ে যায়, মানে পড়ে যায়, এই জন্য এটাকে ড্রপলেট বলে, এটাকে কিন্তু অ্যারোজল বলে না কিন্তু, হ্যাঁ, কথাটা লিখে রাখো। respiratory droplets during coughing, sneezing, laughing and speaking. ড্রপলেট কি কখনো যদি জিজ্ঞেস করে, বলবা droplets are substance which is expelled during coughing, sneezing, laughing, speaking, and it's dropped on the surface within 6 feet. Clear? এই কথাটা ক্লিয়ার স্টুডেন্টস? এই কথাটা কি ক্লিয়ার? ড্রপলেট মানে কি? এমন কিছু কণা যেটা চোখে দেখা যায় না, হ্যাঁ, যেটা তোমার কাফিং এর সময় বের হবে, হাঁচির সময় বের হবে, জোরে জোরে যখন কথা বলবা, হাসবে যখন, তখন এটা বের হবে। বের হয়ে কি করবে? তোমাদের মনে হতে পারে এয়ারে সাসপেন্ড করবে, বাট এটাকে এয়ারে সাসপেন্ড করে না, এটা ড্রপ হয় কোথায়? অন দ্য সারফেস, তোমার আশপাশে যে সারফেস থাকে, ফ্লোর বলো, ফার্নিচার বলো, এরপর ব্যাগ বলো, যে কোনো সারফেসে তোমার এটা সাসপেন্ড করবে, বোর্ড বলো, প্লাস্টিক সারফেস এটা সাসপেন্ড করবে। আমার কথাটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ Yes, ma'am. স্টুডেন্টস? Yes, ma'am. আচ্ছা, সাথে লিখে রাখো আরেকটা ব্র্যাকেটে, it is not aerosol. Aerosol যেটা that are suspended in the air. Aerosol টা আরো ছোট কণিকা যেটা তোমার এয়ারে সাসপেন্ড করতে পারে। তাহলে aerosol দিয়ে কিন্তু হয় না, এই কথাটা কিন্তু যাতে মনে রাখো, পরীক্ষার সময় কিন্তু অনেক সময় তোমাকে
এক্সামিনার একটু কনফিউজ করে দিতে পারে রেসপিরেটরি ড্রপলেট নাকি রেসপিরেটরি অ্যারোসল কি বলবা Respiratory droplet. হ্যাঁ ব্রেকেট লিখো নট বাই অ্যারোসল not by aerosol ব্রেকেট লিখো এটা তোমাদের ইনফরমেশন ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি not by aerosol aerosol স্পেলিং পারো তো এ ই অ্যারো এস ও এল aerosol আমার কথা বুঝছো এই কথাটা যদি বুঝো তোমাদের কিন্তু দেখো টার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম আর কষ্ট হবে না যে ম্যাডাম কেন এটা অ্যারোসল বললো না শুধু ড্রপলেট কেন টিভিতে ড্রপলেট বলতেছে তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না ড্রপলেট মানে একটা ভারী জিনিস হ্যাঁ এটা ড্রপ হয়ে যাবে মানে পড়ে যাবে কোথায় পড়বে তোমার সারাউন্ডিং সারফেস তোমার সারাউন্ডিং এ তুমি হাঁচি দিলা সারাউন্ডিং এ তোমার একটা ফার্নিচার আছে ফার্নিচারে পড়বে এরপর ফ্লোরে পড়বে বোর্ডে পড়বে যে কোনো এয়ারে তোমার ভেসে থাকবে না এই জন্য এটাকে বলছি নট বাই অ্যারোসল ওকে আচ্ছা সেকেন্ড লিখো একটা কথা কন্টাক্ট ট্রান্সমিশন কন্টাক্ট ট্রান্সমিশন এই ওয়ার্ডটাও কিন্তু পরিচিত তোমরা কন্টাক্ট ট্রান্সমিশন যে কারণে তোমরা মাস্ক ইউজ করতেছো তোমরা এখন হাত ওয়াশ করতেছো এই কন্টাক্ট ট্রান্সমিশন যাতে না হয় তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট ডিরেক্ট হলো ধরো কেউ তোমার হাঁচি দিল তোমার সামনে তুমি যদি উইদিন 6 ফিটের মধ্যে থাকো ইউ আর ট্রান্সমিটেড দ্য ভাইরাস ট্রান্সমিটেড টু ইউ হ্যাঁ 6 ফিটের মধ্যে যদি থাকো এটাকে বলা হয় ডিরেক্ট ইনডাইরেক্ট হলো এই যে তুমি সারফেসে তোমার এটা স্প্রেড হয়ে গেছে না তুমি টাচ করলা সারফেসটা টাচ করার পরে তুমি তোমার মুখে নোজে আয়ে তুমি টাচ করলা দেন ট্রান্সমিটেড ভাইরাস ট্রান্সমিটেড টু ইউ দিস ইজ হলো ইনডাইরেক্ট এটাকে বলা হয় কন্টাক্ট ট্রান্সমিশন এটা লিখো টাচিং অফ ফেস আইস মাউথ এন্ড নোজ ফ্রম কন্টামিনেটিং surfaces contaminating surfaces the virus lives on surfaces for multiple days 24 to 5 to 7 days সারফেস অনুযায়ী সে সার্ভাইভ করতে পারে 5 to 7 days মিনিমাম বলা হয় 24 থেকে 72 অ্যাট লিস্ট 72 ঘন্টা বলা হয় হ্যাঁ 5 to 7 days ও হতে পারে আচ্ছা তোমরা কি আমার এই কথাগুলো বুঝতে পারছো ডু ইউ ক্লিয়ার মাই দিস স্লাইড তোমরা বুঝেছো আমি কি বলতে চাচ্ছি রেসপিরেটরি ড্রপলেট কি যার হবে সে ড্রপলেটের মাধ্যমে এক্সপেলড করলো ড্রপলেট মিনিং এর অর্থ হচ্ছে সেটা ড্রপ হয়ে যাবে ভারী যেহেতু একটা ভারী জিনিস কখনো এয়ারে সাসপেন্ড করে না মোর দেন যারা 3 মিলিমিটার ডায়ামিটার মোর দেন 3 মিলিমিটার তাদের কিন্তু ড্রপ আউট হয়ে যায় কিন্তু তাহলে ড্রপ আউট কোথায় হবে সারাউন্ডিং সারফেসে তোমার ড্রপ আউট হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম আর সেকেন্ড হলো কন্টাক্ট ট্রান্সমিশন কিভাবে হয় টাচিং অফ ফেস আইস মাউথ এন্ড নোজ ফ্রম কন্টামিনেটিং সারফেস এই যে সারফেসে তোমার ড্রপড হয়েছে ওই সারফেসটা যদি তোমরা টাচ করো টাচ করে যদি তোমাদের নোজে অথবা ফেস অথবা আই যদি টাচ করো then virus enter into your body এটাকে বলা হয় another type of contact transmission indirect method আচ্ছা now I change next slide এই ফিচারটা লিখে রাখো ক্লিনিক্যাল ফিচার মোস্ট কমন ফিভার খুব দ্রুত র‍্যাপিড লিখে ফেলো আমি প্যাথোজেনেসিস চলে যাব এটা খুব দ্রুত লিখে ফেলো ফিভার মোস্ট কমন ম্যাম আগের স্লাইডটা একটু একবার দেখতে মেসেজ আবার আগে কেন তোমরা একটা র‍্যাপিড শেষ করো না কেন র‍্যাপিড করতে থাকো র‍্যাপিড touching of the face eyes mouth and nose from contaminating surface the virus lives on surface for multiple days bracket লেখো 24 থেকে at least 72 hours do you complete yes ma'am okay fine আচ্ছা নাও ক্লিনিক্যাল ফিচার এটা কিন্তু র‍্যাপিড লিখে ফেললাম আমার কিন্তু প্যাথোজেনেসিসটা শেষ করব খুব ইম্পর্টেন্ট
তাহলে লিখো ফার্স্ট হচ্ছে ফিভার, দ্যাট ইজ মোস্ট কমন প্রেজেন্টেশন, হাই গ্রেড ফিভার। সেকেন্ড ড্রাই কাফ, প্রোডাক্টিভ কাফ কিন্তু ইনিশিয়ালি হয় না, ড্রাই কাফ। আমি তোমাকে বললাম দিস ইজ এ ফিচার অফ এটিপিক্যাল নিউমোনিয়া। হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস, খুব ডিসনিয়া থাকে। সোর থ্রোট, যেহেতু এটা নাজোফ্যারিংস দিয়ে ট্রান্সমিট হয়, ফ্যারিংসে তোমার ইনভলভ করে, ফ্যারিঞ্জাইটিস হয়, সো গলা ব্যথা হয়। সোর থ্রোট, অনেকে বলবা গলা ব্যথা হচ্ছে। হেডেক, ওই যে নাজোফ্যারিংস থেকে সাইনাসে চলে যায়, নাজোফ্যারিংস থেকে সাইনাস, তো সাইনোসাইটিস হয়, ডিউ টু সাইনোসাইটিস ইট কজেস হেডেক। অ্যানোসমিয়া, অ্যানোসমিয়া মানে কি? What do you mean by anosmia? হ্যাঁ স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি আমার কথা বুঝতেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ? Yes, ma'am. কেউ কিছু বলো না। অ্যানোসমিয়া, what do you mean by? Loss of smell. লস অফ, লস অফ স্মেল, ভেরি গুড, লস অফ স্মেল, অলফ্যাক্টরি নার্ভকে ইনভলভ করে, যে কোনো লস অফ স্মেল। এটা কিন্তু অনেকেরই আজকাল কিন্তু কমন প্রেজেন্টেশন, এই লস অফ স্মেল। হ্যাঁ, তাহলে কি কি কমন প্রেজেন্টেশন হয় নিচে লেখো। প্রেজেন্টেশন, যারা ইনফেক্টেড হয়েছে, মানে এই ভাইরাস দিয়ে যে ইনফেক্টেড হয়েছে পেশেন্ট, তাদের একটা ডেটা বের করা হয়েছে। ডেটাটাতে লেখা আছে দেখো, asymptomatic, most of the patients are asymptomatic, no symptom, 80%। মানে আমি যদি 100 জনকে যদি ইনফেক্ট করে থাকে, তাদের মধ্যে যদি আমি ডেটা দেখি, দেখা যাবে 80 জনের কোনো সিমটমই নাই, 80 জনের। হ্যাঁ, সিমটোমেটিক কত জনের? 20%, 20% হচ্ছে সিমটোমেটিক। এখন সিমটোমেটিকটাকে আরেকটু আমি ডিভাইড করলাম, মাইল্ড টু মডারেট সিমটম হবে 15%, 15 থেকে 17%। মাইল্ড টু মডারেট, ফিভার হতে পারে, সোর থ্রোট, রেসপিরেটরি ডিস্ট্রেস, এনি সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে, মাইল্ড টু মডারেট। আর সিভিয়ার, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, ভেন্টিলেশনের তার প্রয়োজন হতে পারে, অক্সিজেন, সিভিয়ার কন্ডিশন অক্সিজেন দিতে হয়, অথবা স্ট্রোক প্রেজেন্টেশন হতে পারে। সিভিয়ার কন্ডিশন হচ্ছে 2 to 5%, সিভিয়ার কন্ডিশন। ডেথ কত লিখলাম এখানে দেখছো? ডেথ, ডেথ লাস্ট লাইনটা কি? 2 to 3%. হ্যাঁ, যারা সিভিয়ার কেসে চলে গেছে 2 to 5%। হ্যাঁ, লিখলাম না? তো ওই তোমার দেখা গেছে ওই 100 জনের মধ্যে ডেথ হয় 2 to 3%, 100 জনের মধ্যে 2 to 3%, এটা কিন্তু ডেথ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে তোমাদের করোনা ভাইরাস দিয়ে ইনফেক্টেড, খুব ভয় পায়, তোমরা সবাই কেউ প্যানিক হবে না, কারণ এসিম্পটোমেটিক কিন্তু 80%। তুমি নিজেও জানো না, হয়তো তুমি ইনফেক্টেড হয়ে গেছো, তোমার বডিতে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলছে। হ্যাঁ, তো এত ঘাবড়াবার কিছু নাই। অনলি কত পার্সেন্ট তোমার সিভিয়ারে যায়? 2 to 5% ক্ষেত্রে। হ্যাঁ, বাকি কিন্তু মাইল্ড টু মডারেট হয় এবং পেশেন্ট তারা রিকভার করে ফেলে। প্যানিক হওয়া যাবে না, কোনো অবস্থা প্যানিক হওয়া যাবে না। 2 to 5% ক্ষেত্রে শুধুমাত্র সিভিয়ার কেসে যাচ্ছে, এবং ওইটার মধ্যে 2 to 3% আমাদের ডেথ হয়। আল্লাহ যাতে কখনো আমাদেরকে ওই অন্তত 2% এর স্টেজে যাতে না নেয়, অ্যাটলিস্ট 15 এর মধ্যে থেকে আমরা যাতে রিকভার করতে পারি। এর জন্য আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে, এবং আমাদেরকে প্রপার প্রিকশন মেনটেন করতে হবে, মাস্ট মেনটেন প্রপার প্রিকশন। আসো নেক্সট স্লাইড। প্যাথোজেনেসিস, এই প্যাথোজেনেসিসটা প্রথমে তোমরা লিখবে, আমি পরে এটা বুঝাবো, আমি পাশে একটা পিকচার দিয়ে পরে বুঝাবো। আগে প্রথমে একদম র‍্যাপিড লিখে ফেলো। শোনো, লিখবা যে উপর থেকে নিচে। আমি কিন্তু এখানে দেখতেছো অ্যারো করে ডানে, আমার যেহেতু স্পেস নাই, একটা স্লাইডে শেষ করতে হবে, সো আমি এভাবে লিখছি। তোমরা কিন্তু উপর থেকে নিচে, আমি যেভাবে ফ্লোচার্ট পছন্দ করি দ্যাট ওয়েতে এটা লিখো, র‍্যাপিড। প্রথমে লিখবে রেসপিরেটরি ড্রপলেট, যে কোনো জিনিসে ফার্স্ট পজিটিভ এজেন্ট লিখবে, আমার একই টার্ম পজিটিভ এজেন্ট। সেকেন্ড হচ্ছে রুট অফ ট্রান্সমিশন। এবার আসো প্যাথোজেনেসিস, ফ্লোচার্ট। রেসপিরেটরি ড্রপলেট এন্টার ইনটু
respiratory tract. Enter into respiratory tract through nasopharynx. Nasopharynxটা বলি কি, nasopharynxটা বারবার বলতেছি বিকজ ওখান থেকে আমরা সোয়াব নিব, স্যাম্পল নিব। through nasopharynx। আচ্ছা, then droplets enter into alveolar space. ultimate lungs এর একদম শেষ জায়গায় গিয়ে তারা পৌঁছে, that means enter into alveolar space। আমি কিন্তু এটা পিকচার দিয়ে ক্লিয়ার করাবো, তোমরা শুধু এখন ফ্লো চার্টটা লেখো আমার সাথে। then virus spike glycoprotein bind to angiotensin converting enzyme 2 receptor of type 2 pneumocyte. Type 2 pneumocyte. Type 2 pneumocyte present in the alveolar space. Alveolar space এ কিছু lining epithelium থাকে, type 1 and type 2. Type 2 pneumocyte এর একটা receptor থাকে angiotensin converting enzyme type 2। হ্যাঁ, type 2 তেই কিন্তু angiotensin converting enzyme 2 থাকে। এই রিসেপ্টরের সাথে কে বাইন্ড করবে? ভাইরাসের যে স্পাইক প্রোটিন, আমি তোমাদেরকে বলেছিলাম ভাইরাসের স্পাইক গ্লাইকোপ্রোটিন থাকে, দ্যাট রিসেপ্টর bind to the ACE2 of type 2 pneumocyte। বুঝতে পেরেছো? কাকে চিনবে? একটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে চিনতে হবে এবং তার সাথে সে বাইন্ড করে, এটাই হলো আমাদের সেই হোস্ট সেল। then multiplication within the pneumocyte. Multiplication of virus within pneumocyte and destruction of pneumocyte. ভাইরাসটা সেলের মধ্যে মাল্টিপ্লিকেশন করবে, করে সে আবার রিলিজ হবে, সেলটাকে ডিস্ট্রাকশন করবে, করে নিজে নিউমোসাইট থেকে রিলিজ হয়ে যাবে ভাইরাসটা। কথা বুঝছো? এটাই বললাম, ডিস্ট্রাকশন অফ নিউমোসাইট। একটা সেল যখন ইনজুরি হবে, then it release pro-inflammatory substance. ইনফ্লামেশনের আগে কিছু প্রো ইনফ্লামেটরি সাবস্টেন্স বের হয়, সেটাকে বললাম রিলিজ pro-inflammatory substance. This substance activate alveolar macrophage. তোমরা কিন্তু জানো macrophage also present into the alveolar macrophage. এটাকে কি বলা হয়? লাংসের alveolar macrophage কে Do you hear me? স্কিনে যদি ম্যাক্রোফেজ থাকে সেটাকে কি বলে? ম্যাম ল্যাঙ্গারহ্যান্স। লাংসের কোনো কি নাম আছে স্পেসিফিক অ্যালভিউলার ম্যাক্রোফেজের? লিভারে যে একটা ম্যাক্রোফেজ থাকে ওটাকে কি বলে? ম্যাম কাপ্পার সেল। হ্যাঁ, কাপ্পার সেল। আচ্ছা, তাহলে এটা হলো অ্যাক্টিভেট করতেছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। লাংসের যে অ্যালভিউলাতে ম্যাক্রোফেজ থাকে ভিতরে, সেটাকে বলা হয় অ্যাক্টিভেট। প্রোডিউসেস, তোমরা তো জানো, ডু ইউ নো ম্যাক্রোফেজ কে অ্যাক্টিভেট করলে কিছু সাইটোকাইন রিলিজ হয়, কমন সেই সাইটোকাইন প্রোডিউসেস ইন্টারলিউকিন 1, 6 and tumor necrosis factor. Interleukin 1, 6, tumor necrosis factor তিনটাই কিন্তু প্রোডিউসেস ফিভার প্রডিউস করে। হ্যাঁ, তিনটা প্রডিউসেস ফিভার, সাথে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর থেকে একটা আলাদা ফ্লো দাও, দিয়ে লিখো ভ্যাসোডাইলেশন and capillary permeability of the vasodilation and capillary permeability. অ্যালভিউলার চারপাশে কিন্তু ক্যাপিলার থাকে, আমরা এই তোমাকে ছবি দেখালে এটা ক্লিয়ার হবে। ওই ক্যাপিলারি থেকে ক্যাপিলারের পার্মিয়াবিলিটি বেড়ে যাবে, বেড়ে গেলে তোমার যেটা হয় ঘটনা, ফ্লুইড এক্সুডেশন, ডিসরেগুলেশন অফ ফ্লুইড ব্যালেন্স। ক্যাপিলারি থেকে কিছু ফ্লুইড লিকেজ হবে ইনটু দ্য অ্যালভিউলার স্পেস, ডিসরেগুলেশন অফ ফ্লুইড ব্যালেন্স হলে কি হয়? ইডিমা ইন দ্য অ্যালভিউলার স্পেস। অ্যালভিউলার একটা কাজ হলো কি, এটা যাতে কলাপস না হয়, এটা যাতে ডাইলেশন ফুলতে পারে, জাস্ট লাইক একটা বেলুনের মতো ফুলে, কিন্তু সাথে গ্যাস পারমিয়াবিলিটি মানে গ্যাস এক্সচেঞ্জ করে, ব্লাড ক্যাপিলারির সাথে ভিতরের অ্যালভিউলার গ্যাস এক্সচেঞ্জ করতে থাকে।
তাহলে ডিক্রিজ গ্যাস এক্সচেঞ্জ, গ্যাস এক্সচেঞ্জটা কমে যাবে। হ্যাঁ, বাইরে থেকে ভিতরে আসবে না, ভিতর থেকে বাইরে যাবে না, তাহলে ব্লাডে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যাবে। দ্যাট ইজ কল্ড হাইপোক্সিমিয়া। হাইপোক্সিমিয়া। ইনক্রিজড ওয়ার্ক ব্রেথিং, যখন ব্লাডে তোমার অক্সিজেন কমে যাবে, ডিক্রিজ হবে, তোমার কিন্তু প্রচুর ওয়ার্ক করতে হবে আমি অক্সিজেনটাকে পাওয়ার জন্য, তখন আমার চেস্ট মুভমেন্টটা বেড়ে যাবে, এটাকে বলা ইনক্রিজড ওয়ার্ক ব্রেথিং। প্রডিউসেস ARDS, that means acute respiratory distress syndrome. লিখেছ? Do you complete this slide? Dear student, তোমরা কি এটা লিখেছো? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, এটা হলো ফ্লো চার্ট, উপর থেকে নিচ পর্যন্ত। খাতায় কিন্তু পাশাপাশি লিখো না, আমি আবারও বললাম, সুন্দর করে উপর থেকে ফ্লো করে লিখলাম। এখন আরেকটা আমি ছবি দেখাবো, ছবির আগে একটা জিনিস দেখো। এই জিনিস আমি কথা বুঝতে পারতেছি না, তোমরা কি শুনতে পাচ্ছো? ম্যাম লাস্টের সমস্ত কথা কেটে কেটে আসছে। ম্যাম শোনা শোনা যায় যায় নাই। কেটে কেটে আসছে। আচ্ছা, শোনা যায় না, আমার নেটে মনে হয় প্রবলেম ছিল, অসুবিধা নাই। তোমরা শুধু এই কথাটা কি লিখেছো, অ্যালভিউলার ম্যাক্রোফেজ? আচ্ছা, No, রেসপন্স ma'am, করো, আমার আমি লেখা হয় বুঝতেছি নাই। না তোমাদের সাথে কি আমার নেটে। আচ্ছা, তাহলে এটা লিখো, অ্যালভিউলার ম্যাক্রোফেজ স্টিমুলেট কনজাম্পশন coagulopathy which produces thrombotic manifestation. ব্র্যাকেট লিখো, it produces DIC. এটা আমি তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে রিসার্চ আর একটা প্যাথোজেনেসিস, রিসার্চাররা এখন এটা বলতেছে যে থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন এখন ডেভেলপ করে। আমার কথা শুনতে পারতেছো? ডু ইউ হিয়ার মি? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, এটাই আমি না একটু মানে অরিড যে আমার নেটে কি কোনো প্রবলেম করতেছে কিনা। আচ্ছা, তাহলে এটা লিখো। এখন আমি পিকচারটা দেখাই, পিকচারটা দেখলে কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তুমি এই পিকচারটা দেখতেছো ডানে? আমি যেখানে আমার যেখানে Yes, ma'am, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দুইটা কিন্তু পিকচার দেখলাম, ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের এগুলা কিচ্ছু লিখতে হবে না, যেটা তোমরা ফ্লো চার্টটা লিখেছো এই পিকচারটা লেখাটাকে এই পিকচারের সাথে ম্যাচ করো, তাহলেই হয়ে যাবে। প্রথমে দেখো, এ পারসন অন দ্য রাইট, আমার জাস্ট মার্কিংটা দেখো। হ্যাঁ, একজন পারসন এক্সপোজ করছে রেসপিরেটরি ড্রপলেটস, রেসপিরেটরি ড্রপলেট কন্টেইন ভাইরাস। হ্যাঁ, it transmitted to the other person, enter into respiratory tract, virus enter into respiratory tract, এসে পড়লো respiratory tract, আলটিমেট এটা কোথায় যাবে? আমাদের লাংসের শেষ কোথায়? আমি কি বলেছি? একদম লাংসের শেষ। Do you hear me, students? ম্যাম আপনার My dear স্ক্রিন students, এন্ড do you hear me? ম্যাম আপনার স্ক্রিন এন্ড কথা দুটি আটকে আটকে যাচ্ছে বারবার, আবারও আটকে গেছিল। আবার আমি কিন্তু তোমাদের কথা শুনতে পারতেছি, বাট আমি বুঝতে পারতেছি না প্রবলেমটা কি হচ্ছে। 4G তো আসছে, আমার নেটে তো 4G দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন শুনো, ক্লিয়ার? আচ্ছা, Yes, দেখো ma'am. আমি আবারও বলি, ভাইরাস এন্টার ইনটু রেসপিরেটরি ট্র্যাক্ট, ফাইনালি এন্টার ইনটু অ্যালভিউলার স্পেস। দেখো এই ছবিটা দেখো, আমার একদম মার্কিংটা দেখো, দিস ইজ অ্যালভিউলি, এটা হলো অ্যালভিউলি। হ্যাঁ, অ্যালভিউলি ইনার সারফেস লাইন বাই নিউমোসাইট টাইপ 1 and type 2, and outer surface দেখো, they are lined by a capillary, এটা হলো একটা ক্যাপিলারি। তাহলে দেখো, ভাইরাস এন্টার ইনটু অ্যালভিউলি, অ্যালভিউলিতে আসার পরে সে কি করবে বললাম, ভাইরাস বাইন্ড টু দা টাইপ 2 নিউমোসাইটের সাথে সে বাইন্ড করবে। টাইপ 2 নিউমোসাইট কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে বলো তো?
টাইপ 2 নিউমোসাইটের দেখে দেখে আমাকে বলো প্লিজ টেল মি Angiotensin converting enzyme type 2. হ্যাঁ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম টাইপ 2 এটার সাথে সে বাইন্ড করলো তো করার পরে দেখো কি ঘটনাটা ঘটলো এই যে পাশে কিন্তু একটা সেল দেখাচ্ছে দিস ইজ টাইপ 2 মানে এটার মধ্যে কি ঘটনাটা ঘটে জাস্ট দেখায় ভাইরাস অ্যাডহেয়ার টু দ্য টাইপ 2 টাইপ 2 এর সাথে অ্যাডহেয়ার করলো এন্টার ইনটু দ্য টাইপ 2 সেল মাল্টিপ্লিকেশন হবে এখানে কিন্তু অনেক ভাইরাস মাল্টিপ্লিকেশন হচ্ছে ওয়ে দ্যান the destruction of the cell আমি তোমাদেরকে কি বলছি multiplication of virus within the type 2 pneumocyte and destruction of cell the destruction of type 2 cell the cellটাকে destruction করে দেখো release of cell virus release of virus from type 2 cell এই যে ভাইরাসটা রিলিজ হলো এই ঘটনাটাকে একটু আলাদাভাবে দেখালাম এখন দেখো ভাইরাসের রিলিজ হওয়ার পরে এরপর তারপরে কি করে এই যে সেলটা যে ডিস্ট্রাকশন হলো কিছু দে রিলিজ প্রো ইনফ্লামেটরি সাবস্টেন্স প্রো ইনফ্লামেটরি এই যে দেখো আবার তোমরা একটু লক্ষ্য করো অ্যালভিলের মধ্যে আমরা চলে যাই এখানে কিন্তু টাইপ 2 নিউমোসাইট থেকে ভাইরাস রিলিজ হলো রিলিজ হওয়ার পরে সে কিছু প্রো ইনফ্লামেটরি সাবস্টেন্স সিক্রেট করে দিস ইজ অ্যালভিউলার ম্যাক্রোফেজ অ্যালভিউলার ম্যাক্রোফেজ স্টিমুলেট আমি সেটাই বললাম অ্যালভিউলার ভিতরে যে ম্যাক্রোফেজ থাকে তাকে স্টিমুলেট করলো দেন অ্যালভিউলার ম্যাক্রোফেজ রিলিজ কিছু সাবস্টেন্স কি সাইটোকাইন তৈরি করে বলো তো অ্যালভিউলার ম্যাক্রোফেজ interleukin 1, interleukin 6 and T-lymphocyte. And হ্যাঁ human necrosis factor. তাহলে হ্যাঁ আচ্ছা তাহলে তিনটাই কিন্তু প্রডিউস করতেছে ফিবার আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর তার ফাংশন কি হবে সে যে পারমেবিলিটি তোমার বেড়ে যাবে তখন ক্যাপিলারি থেকে ভিতরে ফ্লুইড এক্সুডেশন হবে এটাকে বললাম ডিসরেগুলেশন অফ ফ্লুইড ব্যালেন্স ভিতরে এন্টার মানে ইডিমা ইনটু দা অ্যালভিউলার স্পেস তাহলে ভিতরে যে ইডিমা হবে অ্যালভিউলের মধ্যে ইডিমা তৈরি হয়ে যাবে ইট ডিক্রিসেস গ্যাস এক্সচেঞ্জ একটা জিনিস যখন খুব মোটা হয়ে যায় তখন কিন্তু গ্যাস কিন্তু প্রপারলি কিন্তু ট্রান্সমিটেড হতে পারে না সেটাই বললাম ডিক্রিসেস গ্যাস এক্সচেঞ্জ ভিতর থেকে বাইরে আসতে পারবে না বাইরে থেকে ভিতরে যেতে পারবে না সো ডিক্রিজ অক্সিজেন কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড ভেসেল দ্যাট ইজ কল্ড হাইপোক্সেমিয়া এই যে অ্যালভিউলাতে তখন হাইপোক্সেমিয়া ডেভেলপ করবে ব্লাডে যখন আমার অক্সিজেন কমে যাবে তখন আমি কি করব আমার চেস্ট মুভমেন্ট অনেক বেড়ে যাবে ইট ইনক্রিজ ওয়ার্কলোড এন্ড প্রোডিউসেস ARDS এটাকে বলা হয় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম তখন পুরো অ্যালভিউলি তোমার ইডিমাটাস হয়ে যাবে কিন্তু ওয়ার্কলোড বেড়ে যাবে তখন যে ফিচারটা হবে একটা ফিভার হলো সাথে ওয়ার্কলোড হলো ডিজনিয়া হলো সাথে কাফ হলো ইনিশিয়ালি ড্রাই কাফ থাকে কিন্তু দেন পরবর্তীতে কিন্তু প্রোডাক্টিভ কাফ হয় এটাকেই বলা হয় অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কথা বুঝছো আমার মনে হয় আমার টাইম শেষ আমি নেক্সট ক্লাসে বাকিটা কন্টিনিউশন করব ওকে এই জায়গাটাই আরেকটু বুঝাবো আবার ডায়াগনস্টিক পাতা দেখাবো মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবারে তোমাদের যে অংশটুকু আমার ফাঁকা থাকবে ওই যে আমি ব্যাকটেরিওলজির যেটা অক্সিজেন রিকোয়ারমেন্ট পড়িয়েছিলাম ওইটা ক্লাস এটা শেষ করবো করোনার এটা হ্যাঁ